তড়িৎ বর্তনী বা তড়িৎ বর্তনী এই জিনিসটা সর্বপ্রথম এই জিনিসটা সম্পর্কে যে তত্ত্বটা দেয়া হয়েছিল এটা কে দিয়েছিল? টপিকটা ছিল হচ্ছে তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী টপিকটার মধ্যে ফার্স্ট টপিকটা ছিল, এই চ্যাপ্টারের ফার্স্ট টপিক ছিল যে কিছু কিছু জিনিস যে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সাইন, যেমন হচ্ছে যে রোধ, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে তার, তারপরে ড্রাই সেলের প্রতীকগুলা যে ডিসি বা এসির ক্ষেত্রে দিলে কিরকম কিরকম হয়, মনে তো আছে না? ওকে, তারপরে আমরা গেলাম ড্রাই সেল। ড্রাই সেলের আউটার একটা শেল থাকে যেটা হচ্ছে জিঙ্কের একটা আবরণ দিয়ে তৈরি হয় না? আচ্ছা, জিঙ্কের আবরণে তৈরি হয়। তারপরে হচ্ছে ভিতরে কিছু ডাইইলেকট্রিক পদার্থ থাকে। তারপরে একটা ইলেকট্রোড হিসেবে কি থাকে? গ্রাফাইটের দণ্ড বা কার্বনের দণ্ড, তাই না? তারপরে হচ্ছে যেটা হচ্ছে কার্বনের দণ্ডটা থাকে ওইটা কি হিসেবে কাজ করে? ওইটা হচ্ছে একটা ক্যাথোড নাকি অ্যানোড? ওইটা ক্যাথোড হিসেবে কাজ করে। এই যে ভুলে গেছো নাকি? এই যে এইটা যদি হচ্ছে তোমার ড্রাই সেলটা হয়, আর এখানে একটা লম্বা ইয়ের মতো কার্বন দণ্ডর মতো থাকে না? আচ্ছা, তো এইখানে তুমি হচ্ছে পজিটিভ কানেকশন দিলা, আর এটা তো হচ্ছে জিঙ্কের না? এটা জিঙ্কের একটা আবরণ দ্বারা তৈরি। তো এই জিঙ্কের যে প্রলেপটা থাকে এটা, এখানে হচ্ছে যে তুমি কি কানেকশন দিচ্ছ? নেগেটিভ কানেকশন দিচ্ছ না? তো যেটা হচ্ছে পজিটিভ কানেকশন থাকে, পজিটিভ কানেকশন, ওইটাকে আমরা কি বলি? ক্যাথোড বলি। আর যেটা হচ্ছে নেগেটিভ কানেকশন থাকে ওইটাকে আমরা কি বলি? অ্যানোড কানেকশন বলি। ওকে, তো ক্যাথোডে আমরা অ্যাজ ইউজুয়ালি ওই দিন একটা শর্টকাট শিখছিলাম না, যে মনে রাখা সহজ পদ্ধতির জন্য, যে ক্যাথোডে কি যায়? ক্যাটায়ন যায়। কয়ে কয়ে মিলবে, আর সরিয়াতে সরিয়াতে মিলবে। ঠিক আছে, মানে ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। এটা অনেক সময় পরীক্ষায় ভুল হয়ে যায় না, যে ক্যাটায়ন কোনটা যায়, কনফিউজ হয়ে যাও না? তখন এটা যাতে কনফিউশন না হয় এজন্য এটা আর কি, যে ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। ওকে, এখন এটা যেহেতু ক্যাথোড, এটা তো ক্যাথোড, তো ক্যাথোড যেহেতু পজিটিভ কানেকশন দেয়া, সে তো পজিটিভ, তার মানে সে পজিটিভ গুলো টাইনা নিচ্ছে না? ওকে, আর সে হচ্ছে যে নেগেটিভ, মানে অ্যানোড, অ্যানোড তো নেগেটিভ কানেক্ট করলাম, তো তার সাথে হচ্ছে যে সে অ্যানায়ন টানে নিচ্ছে না তার দিকে? ওই যে ভিতরে যে ডাইইলেকট্রিক পদার্থগুলো থাকে, এখানে থাকে না ডাইইলেকট্রিক পদার্থগুলো? এই যে ডাইইলেকট্রিক পদার্থ থেকে পজিটিভ চার্জ গুলো কোথায় যাচ্ছে? ক্যাথোডে। আর নেগেটিভ চার্জ গুলো কোথায় যাচ্ছে? অ্যানোডে, তাই না? আচ্ছা, এটা তো জাস্ট বেসিক গেল ড্রাই সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল, যে ধরো এখানে পজিটিভের সাথে একটা বাল্ব যুক্ত করলাম, বাল্বের একটা প্রান্ত, নেগেটিভের সাথে আরেকটা প্রান্ত যুক্ত করলাম, তাই না? যুক্ত করার পরে এবার বাল্বটা যে যুক্ত হচ্ছে, আমরা তো জানি ইলেকট্রনের গতিপথ কি পজিটিভ থেকে নেগেটিভে যায় নাকি নেগেটিভ থেকে পজিটিভে যায়? নেগেটিভ থেকে পজিটিভে। তো যদি ধরো এই জায়গাতে যদি আমরা একটা বাল্ব যুক্ত করি, ঠিক আছে, তো এই যে ইলেকট্রনের ফ্লোটা হবে, এই এই মুটে হবে নাকি এই মুটে হবে? এই মুটে হবে না? ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে এইখান থেকে হচ্ছে নেগেটিভ চার্জটা যাচ্ছে, এখান দিয়ে ইলেকট্রন এই রুটে ঘুরে এখানে যায়, ডিভ্যানিশ হয়ে যাচ্ছে না? তো এভাবে চলতে চলতে এটা যেহেতু হচ্ছে মানে নন রিচার্জেবল রাইসেল না, তো নন রিচার্জেবল রাইসেল, এটা একটা টাইম পরে ভিতরে ডাইইলেকট্রিক পদার্থগুলার যখন এনার্জি শেষ হয়ে যাবে, বা যে ইলেকট্রনের যে ফ্লোটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আমরা কি বলি? ব্যাটারি শেষ না? আচ্ছা, আরেকটা হচ্ছে যে তোমার যেটা হচ্ছে যে রিচার্জেবল ব্যাটারি থাকে তোমাদের, এই টপিকে নাই আসলে। তো মানে যেটা টপিকটা থাকে আসলে, ড্রাই সেল হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে রিচার্জেবল সেল হয়, আর একটা নন রিচার্জেবল সেল হয়, তাই না? তো এটা হচ্ছে যে নন রিচার্জেবল সেল, আর এটা হচ্ছে রিচার্জেবল সেল, যেটা হচ্ছে আমাদের কোথায় ব্যবহার করি? ফোনে ব্যবহার করি, তাই না? তারপরে হচ্ছে ধরো যে আইপিএস এর যে ব্যাটারি গুলা থাকে ওগুলা রিচার্জেবল সেল থাকে না? কারণ আমি হচ্ছে যে দেখো যে ধরো যাদের বাসায় আইপিএস আছে, আইপিএস কিন্তু একটা টাইম পরে ঠুস করে বন্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে ওটার আবার ব্যাটারির পানি দিতে হয় না, রিফিল করতে হয় না। আর আইপিএস এর ব্যাটারি তো হচ্ছে বাসার যে এসি কানেকশন ডিরেক্ট দেয়া থাকে না, ওইটার সাথে তো কানেক্টেড থাকে, তো এটা প্রতিনিয়ত চার্জ হইতে থাকে। ঠিক আছে, ওকে। তো এটা আমাদের লাস্ট টপিক ছিল। এটার পরবর্তী আজকে যে টপিকটা, এটা হচ্ছে তড়িৎ বর্তনী।
ঠিক আছে। তড়িৎ বর্তনী বা তড়িৎ বর্তনী এই জিনিসটা সর্বপ্রথম, এই জিনিসটা সম্পর্কে যে তত্ত্বটা দেয়া হয়েছিল এটা কে দিয়েছিল? বিজ্ঞানী আরহেনিয়াস। ঠিক আছে, আরহেনিয়াস 1881 সালে। তোমাদের বইটা আছে দেখো, 238 পৃষ্ঠায় দেখো, আরহেনিয়াস 1881 সালে তড়িৎ বিশ্লেষণের ব্যাখ্যা দেয়। ঠিক আছে। তো এখানে এই যে তড়িৎ বিশ্লেষণ যে হয়, এটার মধ্যে তুমি হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণে যে মানে একটা উনি করছে কি, সর্বপ্রথম একটা পাত্র নিছে, এই পাত্রের মধ্যে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিছে। ঠিক আছে, একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ। তো এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দুইটা দণ্ড ব্যবহার করছে, যেটার সাথে যখন পজিটিভ কানেকশন হয়েছিল, ওইটা কি ছিল? পজিটিভ কানেকশনটা ছিল ক্যাথোড, আর নেগেটিভ কানেকশনটা কি ছিল? অ্যানোড। ওকে। তো এইটা হচ্ছে যে এইভাবে উনি একটা প্রক্রিয়া করছে যে তড়িৎ বিশ্লেষণ ইয়ের মধ্যে, যে এখানে একটা সেল কানেক্টেড করছে। ঠিক আছে, এখন সেলের পজিটিভ প্রান্তটা এখানে কানেক্টেড করে দিলাম, আর নেগেটিভ প্রান্তটা এখানে। ঠিক আছে, ওকে। তো এই যে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা আছে, এই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা আছে, এটার মধ্যে হচ্ছে যে বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করা যায়। অ্যাজ ইউজুয়ালি আমরা এখানে কি ব্যবহার করতে পারি? H2SO4 ব্যবহার করা যায় না, তাই না? H2SO4 ব্যবহার করা যায়, সিলভার নাইট্রেট ব্যবহার করা যায়, সিলভার নাইট্রেট ব্যবহার করা যায় না। তারপরে হচ্ছে আরো কিছু দেয়া আছে তোমাদের বইতে, দেখো কপার সালফেট আছে। ঠিক আছে, কপার সালফেট আছে, নাইট্রিক অ্যাসিড আছে, H2SO4 আছে, HNO3 আছে যেটাকে নাইট্রিক অ্যাসিড বলা হয়, দেন CuSO4 যারে কি বলা হয়? কপার সালফেট। তারপরে হচ্ছে সিলভার নাইট্রেট আছে, AgNO3, আর আরেকটা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। তো তোমাদের সর্বপ্রথম যে তড়িৎ বিশ্লেষণটা আছে এটা হচ্ছে তুতের দ্রবণ। তুতেরটা মানে হচ্ছে যে কপার সালফেটের যেটা ওইটা, মানে এখানে সিলভার নাইট্রেট HCl কোনোটাই ব্যবহার করা হয় নাই, ব্যবহার করছে কোনটা? কপার সালফেট, CuSO4, তাই না? তো এই যে CuSO4 যে দ্রবণটা ব্যবহার করছে, এটার মধ্যে দুইটা পার্ট আছে না? দুইটা তো পার্ট আছে। তো এই যে এখানে যে জিনিসটা আছে, এই দ্রবণটার মধ্যে যখন তুমি এই যে ব্যাটারি সেলটা যখন অ্যাপ্লাই করছো, এই ধরো তোমার বিকারটা, ঠিক আছে, এই মানে ধরে নাও এটা একটা বিকার, এই বিকারের মধ্যে তুমি দ্রবণ দিলা কপার সালফেট। ওকে, এখন কপার সালফেট দেওয়ার পরে তুমি দুইটা দণ্ড দিলা, একটাতে পজিটিভ কানেকশন করছো, আরেকটাতে নেগেটিভ কানেকশন করছো না? তো যেটাতে পজিটিভ কানেকশন করছো ওইটা কি ধরতেছি আমরা, ওইটা কি কনসিডার করতেছি? ক্যাথোড। আর যেটাতে নেগেটিভ কানেকশন দিলাম, বুঝতেছো, যেটাতে নেগেটিভ কানেকশন দিছি ওটাকে কি কনসিডার করতেছি? অ্যানোড। ওকে। তো এই যে দ্রবণটা দিছো তার আবার দুইটা পার্ট থাকে না, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তো এটারে তোমাদের এখানে বলা হয়েছে আয়ন হিসেবে, একটা হচ্ছে ধনাত্মক আয়ন থাকে আর একটা ঋণাত্মক আয়ন থাকে। ধরো এটাকে যখন আমি আলাদা করলাম, এটা কাইন্ড অফ এরকম হচ্ছে না, Cu+ আর SO4-, দুইটা আয়ন হচ্ছে, একটা পজিটিভ আয়ন, এটা পজিটিভ আয়ন, আর এটা নেগেটিভ আয়ন, দুইটা ইন্ডিভিজুয়াল আয়ন হয়ে যাচ্ছে না? ওকে। তো এই যে দুইটা আয়ন, আমার এটা তো পজিটিভ আয়ন ছিল, সরি এটা তো আমার পজিটিভ ছিল, ক্যাথোড, তাই না? পজিটিভ যেহেতু আমরা কি বলবো? ক্যাথোড বলবো। তো পজিটিভের মধ্যে আমার এই যে দ্রবণের মধ্যে আমরা কি জানি, পজিটিভ কাকে অ্যাট্রাক্ট করে? পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, তাই না? তো এটা তো আমার পজিটিভ কানেকশন দিচ্ছি, তো এটা আমার পুরোটা পজিটিভ হয়ে গেছে না? পুরোটা পজিটিভ চার্জে চার্জিত হয়েছে না? তো এই যে দ্রবণটা আছে, এই যে দ্রবণটা আছে, এই দ্রবণটা থেকে পজিটিভ এই চার্জটা এখানে যাবে নাকি এই চার্জটা এখানে যাবে? এই যে SO4-, এই যে আয়নটা সেটা ঋণাত্মক আয়ন, এই ঋণাত্মক আয়নটা কোথায় যাবে? পজিটিভের দিকে। আর এই যে ধনাত্মক আয়নটা আছে মানে কপার, Cu+, এটা কোথায় যাবে? অ্যানোডে, তাই না? তো মানে পরীক্ষার ইয়ের মধ্যে এইভাবে দেখাই দিতে পারো চাইলে, যে Cu+টা যেটা থাকতেছে এটা যাচ্ছে এই দিকে, আর SO4- যেটা থাকতেছে এটা যাচ্ছে কোথায়? ক্যাথোডে। ঠিক আছে, এইভাবে তোমার পুরো প্রক্রিয়াটা চলমান থাকে আনটিল
তোমার এই ভিতরে যে এই দ্রবণটা আছে ওটা শেষ হওয়া পর্যন্ত, মানে দ্রবণটা যতক্ষণ না পর্যন্ত একটা সলিড লেভেল আসতেছে, মানে ভারসাম্য বজায় হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। যখন তোমার ভারসাম্যটা বজায় হয়ে যাবে, আর কোনো আয়ন মানে আদান প্রদান করার মতো থাকবে না, তখন কি হবে, প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে না, মানে তারপরে প্রক্রিয়াটা শেষ। ঠিক আছে না? আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ প্রলেপন। হুম, তড়িৎ প্রলেপন জিনিসটা হচ্ছে কি, তড়িৎ প্রলেপনের ক্ষেত্রে কি হয়, এই যে ধরো তুমি এখানে আমরা ক্যাথোডটা ক্যাথোডই থাকলো, হ্যাঁ ক্যাথোডটা ক্যাথোড থাকলো, আর এটা হচ্ছে যে অ্যানোডের জায়গায় তুমি ধরো যে একটা চামচ দিলা, ঠিক আছে, অ্যানোডের জায়গায় একটা চামচ দিয়ে দিলাম। ধরো যে তুমি এখানে একটা চামচ ব্যবহার করলা, ঠিক আছে, এখন এই চামচের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব যে হচ্ছে সিলভার নাইট্রেট। ধরো যে আমি আর যে চামচটা আছে, চামচের উপরে আমি কিসের প্রলেপ দিব, সিলভারের। ঠিক আছে, তো আমি আমার চামচের উপরে সিলভারের প্রলেপ দিতে চাচ্ছি, এজন্য আমি এখানে কি ব্যবহার করব, সিলভার নাইট্রেট। তাহলে হবে কি, আমার যে দ্রবণের সিলভার নাইট্রেট, তো আমার দ্রবণটা তো সিলভার নাইট্রেট, তো এই সিলভার নাইট্রেট দ্রবণটা থেকে সিলভারটা এখানে যাবে, মানে এটার উপর একটা প্রলেপ হিসেবে জমা হবে, আর নাইট্রেটটা এখানে যায় ডিভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি দ্রবণ হিসেবে ব্যবহার করব হচ্ছে কি, সিলভার নাইট্রেট। ঠিক আছে, আমি যখন সিলভার নাইট্রেটটা ব্যবহার করতেছি দ্রবণে, এখানে আমার সিলভারটা কি পজিটিভ, তাই না? এই যে সিলভার যেটা, এটা আমার পজিটিভ আয়ন হিসেবে থাকতেছে দ্রবণে, আর এই যে নাইট্রেটটা যেটা আছে, এই নাইট্রেটের যে পার্টটা আছে, নাইট্রেটের পার্টটা কি হিসেবে থাকতেছে, নেগেটিভ হিসেবে। তো আবার আগের মতো তড়িৎ বিশ্লেষ্যতা আমরা যেভাবে পড়ছি ঠিক ওইটার মতো, যে আমার এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে আমার কি হিসেবে আছে, অ্যানোড। তো এই যে অ্যানোডটা আছে আমার এই দ্রবণ থেকে, অ্যানোড তো নেগেটিভ, সে কাকে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ কে। এখন আমি আমার চামচের তো হচ্ছে সিলভারের প্রলেপই দিতে যাচ্ছি, তাই না? তো সিলভারের প্রলেপ যেহেতু দিব, সিলভারটা হচ্ছে দ্রবণে পজিটিভ হিসেবে আছে, তো সে এখান থেকে এই পজিটিভ আয়নটা এটার উপরে জমা হইতে থাকবে। ঠিক আছে, এটার উপরে জমা হইতে থাকবে, মানে পুরো চামচটার চারপাশে সিলভার সিলভার জমা হইতে থাকবে, জমা হইতে হইতে যখন, আর এখানে যে নাইট্রেট আয়নটা আছে সে তো ঋণাত্মক, সে কোথায় যাবে, পজিটিভ বা ক্যাথোডের দিকে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন এইভাবে হচ্ছে যে আমি পুরো তড়িৎ বিশ্লেষণটা চালাবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার এই চামচ পুরাটার উপরে একটা সিলভারের প্রলেপ চলে আসতেছে। ঠিক আছে, যখন আমার সিলভারের প্রলেপটা চলে আসলো, সাথে সাথে আমার কি শেষ হইলো, মানে চামচটা পুরাটার উপরে তো আমার সিলভারের প্রলেপটা হইলো, তাই না? এখন হওয়ার পরে তাহলে কি আমার বিক্রিয়াটা শেষ হয়ে গেল না? তারপরে আমি কি করব, ধরো আমার দ্রবণ অনেকটুকু নিছো, ধরো যে তুমি 100% দ্রবণ নিছো, ঠিক আছে, 100% নেওয়ার পরে এই দ্রবণের ধরো 10% তোমার একটা চামচের উপরে চলে গেল, আরো 90% আসে না, তার মানে আরো 9টা চামচ তুমি প্রলেপ করতে পারবা না। এইভাবে দেখবা আমাদের বিভিন্ন সময় যে মেলা টেলা হয় না, এসব মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে দেখবা যে স্বর্ণের চামচ পাওয়া যায়। ঠিক আছে, ওইটা অ্যাকচুয়ালি স্বর্ণের চামচ না, এই যে এইভাবে হচ্ছে মনে করো কিছু চোরামি পদ্ধতিতে প্রলেপন দেয়, প্রলেপন দিয়ে তারপরে বলে গোল্ডের চামচ, 120 টাকা করে পাওয়া যায়। আচ্ছা, কাট করে দাও। আচ্ছা, এবার দেখো, এই যে তড়িৎ, প্রথমে আমরা কি শিখছি, তড়িৎ বিশ্লেষণ, তাই না? তড়িৎ বিশ্লেষণটা শিখলাম, এখন তড়িৎ বিশ্লেষণের পরবর্তীতে আমরা কি শিখলাম, তড়িৎ প্রলেপন। তড়িৎ বিশ্লেষণ আর তড়িৎ প্রলেপন দুইটাই অলমোস্ট সেম, শুধু পার্থক্য হচ্ছে যে একটার ক্ষেত্রে আমি হচ্ছে যে দ্রবণটা আছে দ্রবণটাকে সাম্যাবস্থায় আনতেছি, আরেকটার ক্ষেত্রে আমি কোন একটা বস্তু, কোন একটা এলিমেন্ট যার উপরে আরেকটা বস্তুর প্রলেপ দিতে চাচ্ছি। ঠিক আছে, বুঝছো? তো এই ক্ষেত্রে আমি চামচের উপর সিলভারের প্রলেপ দিতে চাইছিলাম, এই জন্য আমি সিলভার নাইট্রেট দ্রবণটা ব্যবহার করছি। দেন আমার দ্রবণ থেকে যখন এখানে চার্জ, মানে একটা ড্রাই সেলের কানেকশন দিলাম,
তো পাওয়ার দেওয়ার পরে পজিটিভটা নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করে নিয়ে গেল, আর সে তো নেগেটিভলি চার্জড, তো যেহেতু সে নেগেটিভলি চার্জড, সে এখানের পজিটিভ চার্জটাকে তার উপরে জমা করতেছে চারোপাশে, তাই না? তো চারোপাশে জমা করার পরে হইলো কি, এটা তো পুরাটা প্রলেপ হইলো, দেন এটা খুলে তুমি আরেকটা এইভাবে চেঞ্জ করে তুমি পুরো সাইকেলটা কন্টিনিউয়াসলি চালাইতে পারবা, বুঝছো? আচ্ছা, এটার পরবর্তীতে একটা একটা এখন আসো যে হচ্ছে যে আমাদের যে হাউস ওয়ারিং সিস্টেম, ঠিক আছে, আমাদের যে হাউস ওয়ারিং সিস্টেমটা আসলে কি, ঠিক আছে? ধরো হাউস ওয়ারিং সিস্টেমের ক্ষেত্রে সর্বপ্রথম হয় কি, আস্তে আস্তে, হাউস ওয়ারিং সিস্টেমের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা হয় যে আমাদের বাসাতে তো আর ডাইরেক্ট পাওয়ার গ্রিড থেকে ডিরেক্ট কানেকশন দেয় না, দেয় কি? দেয় তো না। ধরো আমাদের বাংলাদেশে হচ্ছে টোটাল 4টা ভাগ আছে ন্যাশনাল গ্রিডের, ঠিক আছে? তো ন্যাশনাল গ্রিডের ধরো চট্টগ্রাম যে গ্রিডটাতে আছে, এই যে ঢাকা ঘোড়াশাল বা পসিবলি এই সেকশনটার সাথে কানেক্টেড হচ্ছে চট্টগ্রাম সিলেট এই লাইন পুরাটা। তো এই যে ওইখানে যে ধরো তুমি যে ন্যাশনাল গ্রিড গুলো আছে, ন্যাশনাল গ্রিড গুলো উৎপন্ন করে যে ধরো 11 কেবি, ধরো ধরো ধরে নাও যে 11 কেবি প্রতি মানে কন্টিনিউয়াসলি তৈরি করে যাচ্ছে ন্যাশনাল গ্রিড, কিন্তু আমাদের বাসা বাড়িতে তো লাগে 220, তাই না? মানে আমাদের বাসা বাড়িতে লাগতেছে হচ্ছে 220 ভোল্ট, কিন্তু তারা তৈরি করতেছে 11,000 ভোল্ট, ঠিক আছে? 11,000 ভোল্ট। তো তুমি বাসা বাড়িতে 220-এর জায়গায় 11,000 ভোল্ট দিলে কি বাসা বাড়ি থাকবে? তো ফুটে যাবে না? তো এখন তো কাজটা হয় কি, যে আমাদের যে ন্যাশনাল গ্রিডটা থাকে, ন্যাশনাল গ্রিডের যে 11 কেবি, এই 11 কেবি থেকে ডিস্ট্রিবিউট হয়ে মানে যে ধরো এটা যদি আমার 11 কেবি, এটা হচ্ছে আমার ন্যাশনাল গ্রিডে থাকে, ন্যাশনাল গ্রিড থেকে একটু কনভার্ট হয়ে হচ্ছে যে 11 কেবি থেকে ধরো যে হচ্ছে তোমার 440-এ কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? মাঝখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে, যেহেতু তোমাদের নাই, তো ট্রান্সফরমার কাহিনীটা আপাতত বাদ দাও, যেটা হচ্ছে রাস্তার মোড়ে দেখতে পাবা যে ট্রান্সফরমার মতো থাকে। তো এখানে এই ট্রান্সফরমার দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। তো স্টেপ আপের ক্ষেত্রে কি হয়, যে ধরো তুমি ইনপুট দিচ্ছ কম কিন্তু আউটপুট পাবা বেশি, আর স্টেপ ডাউনের ক্ষেত্রে ইনপুট দিচ্ছ বেশি, আউটপুট পাবা কম, ঠিক আছে? তো ধরো 11 কেবি থেকে কমায় 440 ভোল্ট যেগুলো আসে, আমাদের যে সাব স্টেশন গুলো আছে, যে আশেপাশে কোথাও সাব স্টেশন থাকলে দেখবা যে ওইখানে এই লিমিটেশনটা কমানো হয়, দেন আমাদের ওইখান থেকে 440 দেওয়া হয়, যেটা আমাদের ধরো এই এরিয়াতে 220 লাগবে। তো এখানে যে ধরো একটা পাওয়ার একটা যদি ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারে ইনপুট দিচ্ছে হচ্ছে 440, দেন এখান থেকে যে একটা লাইন বের হচ্ছে, ওই লাইন একটা আসতেছে কোথায়, আমাদের বাসায়, দেন ওই কানেকশনটা হচ্ছে কত, 220 ভোল্ট। তো এই যে কানেকশনটা আসতেছে এখানে আরেক ডিস্ট্রিবিউট হয়ে আসতেছে 220 ভোল্ট, যেটা আমাদের বাসা বাড়িতে কানেক্টেড দেওয়া হয়। এখন বাসা বাড়িতে তোমার এই যে সুইচের বোর্ড, এটা থেকে ডিরেক্ট 220 দেয়? অবভিয়াসলি না। আমাদের বাসায় একটা মেন সুইচ বোর্ড থাকে না, মেন একটা সুইচ বোর্ড, এই মেন সুইচ বোর্ডের ভিতরে ওই ট্রান্সফরমার থেকে একটা লাইন আসে কোথায়, ওই মেন সুইচ বোর্ডে, যেটাকে আমরা সকেট বলি, ঠিক আছে? এইভাবে ডাউন করে দিই বা আপ করে দিই, ঠিক আছে? তো এই যে 220 ভোল্টের লাইনটা ওইখানে আসলো, এখন আসার পরে হয় কি, ওই 220 ভোল্ট যে ঘরের মধ্যে মেইন সকেট বোর্ডটা থাকে, ওইখান থেকে একটা লাইন আসে তোমার এই রুমে, ঠিক আছে? মানে জিনিসটা যদি আমি বুঝাইতে যাই, যে এমন হবে যে ধরো যে এটা হচ্ছে যে তোমার ন্যাশনাল গ্রিড সাইন দিচ্ছি আর কি, ঠিক আছে? এটা ধরো ন্যাশনাল গ্রিড থেকে তোমার এরিয়াতে আসলো, তোমার এরিয়াতে আসছে হচ্ছে 420 করে, 420 ভোল্ট, 420 ভোল্ট হয়ে তোমার বাসাতে ঢুকলো 220 ভোল্টে, ঠিক আছে? এটা তোমার বাসাতে ঢুকলো মাত্র। এখন এই 220 ভোল্টটা ঢুকতেছে তোমার বাসার যে একটা সকেট বোর্ড থাকে, ঠিক আছে? এই সকেট বোর্ডে ঢুকতেছে। এখন এই সকেট বোর্ডে ধরো তোমার রুম আছে 4টা, ধরো তোমার রুম আছে 4টা, 4টা রুম আছে। এখন জাস্ট ফর এন এক্সাম্পল, এই রুমে সুইচ আছে কয়টা, 1 2 3 4 5টা সুইচ আছে না? এই 5টা সুইচের জন্য এখানে কন্ট্রোল করে কে, একটা, ঠিক আছে? মানে ধরো এই রুমে 5টা সুইচ আছে, এই 5টা সুইচের জন্য এখান থেকে একটা লাইন আসবে এইখানে, আবার এই রুমে 5টা সুইচ আছে, এখান থেকে একটা লাইন আসবে এখানে, এই রুমের 5টা সুইচের জন্য এইখান থেকে একটা লাইন আসবে, এই রুমের 5টা সুইচের জন্য
এখান থেকে একটা লাইন আসবে। তো হয় কি অনেক সময় দেখবা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল রুম মানে কারেন্ট মানে ক্র্যাক করে, ঠিক আছে, মানে ফ্লপ করে যায়, মানে সার্কিট ব্রেক হয়ে যায় যেটারে বলে, ঠিক আছে, মানে অন্যান্য রুম গুলাতে কারেন্ট আছে, শুধু একটা রুমে নাই, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হয় কি এই সার্কিটটা ব্রেক হয়ে যায় মানে পড়ে যায়, ঠিক আছে। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে সেফটির জন্য বা নিরাপত্তার জন্য, যে ধরো তোমার পুরা বাসাতে জমি যদি তুমি ডিরেক্ট কানেকশনটা দিতা, তাহলে ধরো তুমি এখানে কোনো একটা জায়গাতে কোনো একটা ত্রুটি হয়েছে, তাহলে এখানে পুরা মেইন লাইনটাতে ফ্লপ করতো না, সার্কিটটা ব্রেক করতো না, ওইটা করবে না। তো এখান থেকে এখানে আসার কারণে এটারে 220-এর অনেকগুলো ভাগে ভাগ করে ফেলছে না। তো অনেকগুলো ভাগে ভাগ করে মানে আমরা করছিলাম যে প্যারালালের ক্ষেত্রে, ঠিক আছে, বাসা বাড়িতে প্যারালাল কানেক্ট করা হয়, যাতে কোনো একটা যদি ইন্ডিভিজুয়াল কোনো একটা যদি কাইটাও যায়, অন্যগুলা দিয়া যাতে কারেন্টের কন্টিনিউয়াস ফ্লো চলতে থাকে, তাই না? তো এই জন্য ধরো তোমার এই রুমে তুমি কোন একটা দুর্ঘটনা ঘটাইলা, ঠিক আছে, ধরো এই যে লাইটের তুমি বেশি প্রেসার দিয়ে লাগাইতে গেছো, ঠিক আছে, মানে নর্মালি লাইট এমনি বসাই দিবা, ঘুরাই দিবা, বসে যাবে। এখন ধরো তোমারে হচ্ছে যে মানে তোমার হাত খুব চুলকাচ্ছে, তুমি কি করবা, জোর একটা চাপ দিবা, চাপ দিলে দেখবা যে তোমার এই একটা পার্টিকুলার রুম শেষ, মানে বন্ধ হয়ে গেছে, কারেন্ট সার্ভিস বন্ধ। পরে এটা তখন এখানে চাপ দেওয়ার কারণে কারেন্টের ফ্লোটা তো হচ্ছে এই পোর্শনে হচ্ছে না, মানে এখান থেকে এই লাইনে ঘুরতেছে না। এখন তুমি এখান থেকে কিছু কি একটা অতিরিক্ত বিপরীতমুখী চাপ দিছো না, বিপরীতমুখী চাপ দেওয়ার কারণে এখানে ইলেকট্রিক ফ্লোটা উল্টা দিকে যায়, এখানে সার্কিটটা ফালাই দিবে, ঠিক আছে, যাতে তোমার বাসা বাড়িতে দুর্ঘটনাগুলা না হয়। এই জন্য হাউস ওয়ারিং অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের লাইট গুলো আছে না, এই যে লাইট গুলার মধ্যে লেখা দেখবা, একটা লেখার মতো থাকে, দেখবা যে হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট, ঠিক আছে, 220 ভোল্ট 60 ওয়াট। তো এই যে 220 ভোল্ট 60 ওয়াট, ঠিক আছে, এই 220 ভোল্ট 60 ওয়াট এটার মানে কি, তুমি যখন তোমার বাসাতে যে লাইন আমরা কত দিচ্ছি, 220 ভোল্ট সার্ভিস দিচ্ছিলাম না আমাদের রুমে, তো এখন রুমে যখন 220 ভোল্ট সার্ভিস দিচ্ছি, দেওয়ার পরে এই 220 ভোল্ট সার্ভিস মানে 220 ভোল্ট যখন লাইটটা পাচ্ছে, সে এই 220 ভোল্টের সর্বোচ্চ ইফিসিয়েন্ট হবে, বুঝছো, মানে তোমার ধরো কর্মদক্ষতা 95 ভাগ, তো তুমি যখন 220 পাবা, তুমি ধরো 180 ভোল্ট পাইতেছো, তুমি কি তোমার সর্বোচ্চ ইফিসিয়েন্টে কাজ করতে পারবা না। তুমি 190 পাচ্ছ, তারপরে ইফিসিয়েন্ট একটু বাড়বে, 200 পাচ্ছ, আরেকটু বাড়বে, 220 পাবা, তোমার সর্বোচ্চ ইফিসিয়েন্টে তুমি কাজ করতে পারবা। সেম ভাবে লাইটটার জন্য তা সে 220 ভোল্টের সর্বোচ্চ আলো দেয়, ঠিক আছে। অনেক সময় দেখবা যে ভোল্টেজ আপ ডাউন করে, তখন দেখবা যে ফ্যানের গতি কমে যায়, লাইটের আলো কমে যায়। এটার মানে কি, এটার মানেই হচ্ছে যে এটা তার সর্বোচ্চ ওয়ার্কিং অ্যাবিলিটি হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে, মানে সে সেকেন্ডে 60 জুল পরিমাণ আলো ছড়াইতে পারে, যদি সে সার্ভিস পায় কত, 220 ভোল্ট, এটা বুঝছো? তার মানে এই যে 200 লাইটের গায়ে হচ্ছে তোমাদের একটা কোয়েশ্চেন আসে বেশিরভাগ সময় খতে, হ্যাঁ, যে কোয়েশ্চেনটা কি আসে, লাইটের গায়ে বা বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট কেন লেখা থাকে, ঠিক আছে, বুঝছো? কোয়েশ্চেন আছে। তো এই যে 220 ভোল্ট 60 ওয়াট লাইটের গায়ে কেন লেখা থাকে, তো এই কথাটা তুমি কেমনে লিখবা, যে 220 ভোল্ট সাপ্লাইয়ে একটি লাইট প্রতি সেকেন্ডে 60 জুল পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে, ঠিক আছে। এটার লেখাটার মানে হচ্ছে লাইটের গায়ে, এই জন্য এই লেখাটা লেখা থাকে। এখানে একটা এই যে কোয়েশ্চেনটা আছে দেখো, 242 পৃষ্ঠায় দেখো, 242 পৃষ্ঠায় লেখা আছে যে 220 ভোল্ট 60 ওয়াট এর অর্থ কি, বলছে যে কোনো বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা থাকলে বোঝা যায় 220 ভোল্ট বিভব পার্থক্যে বাল্বটিকে সংযুক্ত করলে সবচেয়ে বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো তাপ শক্তিতে রূপান্তর করবে, বুঝছো? তার মানে তুমি যখন লাইটটাকে কানেক্টেড করলা, সে যখন 220 ভোল্ট পাচ্ছে, ওইটা হচ্ছে তার সর্বোচ্চ কর্ম দক্ষতা, বুঝছো?
এই জিনিসটা বুঝছো? আচ্ছা, এটা গেল। তারপরে একটা জিনিস হচ্ছে যে তোমার তড়িতের সিস্টেম লস। ঠিক আছে, তড়িতের সিস্টেম লস জিনিসটা কি? তড়িতের সিস্টেম লস বলতে মানে ধরো যে তোমার এই যে বাল্বটা, ঠিক আছে, বাল্বটার জন্য যে ধরো এখানে তোমার একটা বাল্ব কানেক্টেড আছে, এই বাল্বটার জন্য তুমি এখানে একটা রেজিস্ট্যান্স দিছো, তারপরে এখান থেকে তুমি সাপ্লাই দিচ্ছ, তাই না? এখান থেকে তুমি সাপ্লাই দিচ্ছ। এখন তুমি কি সব সময় বলতে পারবা যে তোমার তোমার 220ই সাপ্লাই হচ্ছে? এটা তো বলা যায় না। আসলে ইলেকট্রন, আমরা কি জানি মূলত যে বিদ্যুৎটা কি মূলত? ইলেকট্রনের প্রবাহ। প্রতিনিয়ত ইলেকট্রনের যে প্রবাহটা হয় এটাই তো মূলত বিদ্যুৎ, তাই না? তো এই যে তুমি যে 220 ভোল্ট, মানে 220 ভোল্টের যে ইলেকট্রন প্রবাহটা দিচ্ছ লাইনে, তুমি কি সব সময় গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে সব সময় 220 ভোল্টই সাপ্লাই হচ্ছে? না, কখনো সাপ্লাই বেশি হয়, কখনো সাপ্লাই কম হয় না। এই যে যেমন ধরো এই মুহূর্তে আলো একটু কম কম লাগতেছে, ঠিক আছে, কিন্তু তার ওয়ার্কিং যদি এটা তার সর্বোচ্চ ক্ষমতা হয়, তার মানে সেই মুহূর্তে 220 ভোল্টে সর্বোচ্চ আলো দিচ্ছে। কিন্তু এখন যদি 220 থেকে কমে যায়, তার মানে তার আলো একটু কমে যাবে। কিন্তু আবার ধরো 220 থেকে বাইরে গেছে, কমে গেল তো সমস্যা নাই। ধরো তোমার ধারণ ক্ষমতা আছে 1 লিটার, তুমি যদি 700 ml পানি খাও তোমার তো সমস্যা নাই। কিন্তু তোমার ধারণ ক্ষমতা আছে 1 লিটার, তুমি 1.5 লিটার পানি খেতে পারবা? পারবা তো না। সেম ভাবে তারও একটা ধারণ ক্ষমতা আছে 220 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ, ঠিক আছে। তো ধরো তার সর্বোচ্চ ক্যাপাবিলিটি আছে 220 ভোল্ট পর্যন্ত, কিন্তু তুমি এখানে ধরো তুমি 230 দিয়ে দিছো, ঠিক আছে, তুমি 230 দিয়ে দিলা। এখন 230 দিয়ে দিলে এবারটা তো মনে করো যে একটু পরে মানে 220 পর্যন্ত কাজ করার পরে যখন কন্টিনিউয়াসলি 230 পাইতেছে, সে আস্তে করে ফুটে যাবে না ভিতরে? মানে তার ইয়াটা ফিউজ হয়ে যাবে না? মানে এখানে যে সার্কিটটা আছে এটা পুড়ে যাবে না অতিরিক্ত ভোল্টেজের কারণে? তো এই অতিরিক্ত ভোল্টেজটা যাতে ফ্লো না হয়, তার জন্য আমরা একটা কি দিই এখানে, একটা রেজিস্ট্যান্স ব্যবহার করি। এগুলা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স তুমি চিত্রের ক্ষেত্রে এভাবে দেখাইতে পারো, বাট তোমার নর্মাল যেসব বাসাবাড়ির ক্ষেত্রে এগুলাতে যে তারগুলা ব্যবহার করা হয়, এই তারগুলার ভিতরে কি থাকে, পরিবাহকত্বের যে রোধ, এই রোধটা ওই তারের মধ্যেই থাকে। তার মানে হয় কি, এই যে ধরো তুমি 230 দিচ্ছ, সে ধরো 230 ফ্লো হয়ে গেছে ভুলে, এখন সে আস্তে আস্তে 220 চলে আসবে না? তাহলে তোমার লাইটটাও তো আর ফিউজ হচ্ছে না, তো এখানে কিছু কমে যাচ্ছে। আবার ধরো তুমি 220 দিচ্ছ, কিন্তু ওই তারের তো পরিবাহের যে রোধটা আছে ওইটা তো একই আছে, ওইটা তো চেঞ্জ হয় না, তাই না? তো ধরো তুমি 230 দাও নাই, 230 দেওয়ার পরে এখানে কমে 220 এসে সর্বোচ্চ। এখন ধরো তুমি 220 দাও নাই, 230ও দাও নাই, ধরো 210 দিছো, 210 দেওয়ার পরে এইখানে একটা রোধ আছে না তারের, ওই তারের রোধের কারণে এখানে ওই যে ভোল্টেজটা আরেকটু কমে যাবে না? এই যে রোধের কারণে, ওইটা তো ইন্টারনাল একটা রোধ যেটা তোমার তারের মধ্যে আছে, তাই না? তো এটার কারণে তোমার রোধ একটু কমে যাবে। তো এই যে কমে যাওয়া, এই যে প্রতিনিয়ত ধরো 210 দিচ্ছ আউটপুট 200 পাচ্ছ, 220 দিচ্ছ আউটপুট 210 পাচ্ছ, এই যে 10 ভোল্ট কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এইটাই কি তড়িতের সিস্টেম লস, মানে হচ্ছে কমে যাওয়া বা ক্ষতি হয় যেটা, ঠিক আছে। এটা হচ্ছে রোধের কারণে হয়। যেমন এখানে যে দেখো 244 পৃষ্ঠায় বলা আছে যে বিদ্যুৎ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় বিতরণ করার জন্য যে পরিবাহী তার ব্যবহার করা হয়, কম হলেও তাদের কিছু পরিমাণ রোধ থাকে। মাত্র বললাম যে তারের ভিতরে কিছু ইন্টারনাল রোধ থাকে, বুঝছো? তো এই যে রোধটা থাকে, এই রোধের ভিতর দিয়ে বিদ্যুতের প্রবাহ হলে সব সময়ই তাপ উৎপন্ন হয়। তো এর মধ্যে বিদ্যুৎ শক্তির লস বা ক্ষয় হয়, ঠিক আছে। তো এই যে লস বা ক্ষয়টা কেন হয়, ওই যে তারের ধরো এটা হচ্ছে যে তোমার তার, এই তারের এই প্রান্তে তোমার লাইট আছে, এই প্রান্তে হচ্ছে তুমি সার্ভিস দিচ্ছ। এখন ধরো তুমি 220 দিলা, এই তারের একটা ইন্টারনাল রোধ আছে না, যেটাকে আমরা এখানে এই সাইনের মাধ্যমে বুঝাইছি। এই রোধের কারণে এখান থেকে এখানে 220 কি তুমি প্রপার 220 পাবা না, কিছু পরিমাণ কমবে না? এই যে কমে যাওয়ার যে প্রবণতাটা, এই যে কমে যাচ্ছে, এইটাই কি মূলত সিস্টেম লস, বুঝছো?